গান শুনতে শুনতে রাহুল একটি পার্সেল নিয়ে পুলিশ স্টেশনে পৌঁছায়। হঠাৎ দুজন পুলিশ তাকে থামালে সে পার্সেলের ভেতরে লুকানো অস্ত্র বের করে গুলি শুরু করে। এর কিছুক্ষণ আগে সে তার সিনিয়র হিয়ানের সাথে ডেলিভারির কাজে সেখানে এসেছিল। সেদিন তাদের দায়িত্ব ছিল শহরের একটি থানায় পার্সেল পৌঁছে দেওয়া। রাহুল ভেতরে ঢোকে আর হিয়ান বাইরে অপেক্ষা করতে থাকে। লিফটে ওঠার সময় দুই পুলিশ মজা করে বলে পার্সেলটা নষ্টও হতে পারে। রাহুল শান্তভাবে জানায় সে শুধু ডেলিভারি দেয়, ভেতরে কি আছে জানে না। এরপর সে 4 তলায় পৌঁছে যায়। সেখানে এমন এক সাক্ষীকে রাখা হয়েছিল যার সাক্ষ্যে এক বড় গ্যাংস্টারের শাস্তি হতে পারত। সাক্ষ্যের নিরাপত্তায় কয়েকজন পুলিশ মোতায়েন ছিল। রাহুলকে দেখে তারা তাকে আটকায় এবং জানায় এটি সংরক্ষিত এলাকা। রাহুল কোনো জবাব না দিয়ে গান শুনতেই থাকে। একজন পুলিশ খেয়াল করে তার হাত পার্সেলের ভেতরে। কিছু বোঝার আগেই রাহুল গুলি ছোড়ে। পার্সেল থেকে অস্ত্র বের করে সে উপস্থিত সবাইকে হত্যা করে। তারপর সাক্ষীর কাছেও গিয়ে তাকে মেরে ফেলে। তাদের আসল উদ্দেশ্যই ছিল ওই সাক্ষীকে সরিয়ে দেওয়া। এটাই ছিল তাদের নির্ধারিত মিশন। কাজ শেষ করে রাহুল বাইরে এসে হিয়ানকে ফোন দিতে যায়। ঠিক তখন পেছন থেকে কেউ তাকে আঘাত করে ফেলে দেয়। সে দেখে আক্রমণকারী আর কেউ নয়, হিয়ান। আহত অবস্থায় রাহুল জিজ্ঞেস করে তাকে কি এখন মেরে ফেলা হবে। হিয়ান জানায় মিশন শেষ হলেই তাকে সরিয়ে দেওয়ার নির্দেশ আছে, কারণ রাহুল অল্প সময়ে কোম্পানি সম্পর্কে অনেক কিছু জেনে গেছে। সে শুধু আদেশ পালন করছে, তার হাতে আর কিছু নেই। মরার আগে রাহুল অনুরোধ করে তার সঞ্চিত টাকা যেন তার মায়ের কাছে পৌঁছে দেওয়া হয়। হিয়ান কাজ শেষ করে সেখান থেকে বেরিয়ে যায়। কিছু দূর গাড়ি চালানোর পর তার গাড়ির রং দ্রুত বদলে ফেলা হয়। সবকিছু গোপন রাখার জন্যই এই ব্যবস্থা। সেখান থেকে বেরিয়ে সে স্যুট পরে অফিসের দিকে রওনা দেয়। তাকে দেখে বোঝার উপায় নেই সে একটি খুনের সাথে জড়িত। তার কর্মস্থলের নাম NCM কোম্পানি। বাইরে থেকে এটি সাধারণ অফিসের মতোই মনে হয়। কেউ বুঝতে পারে না এই প্রতিষ্ঠানের আড়ালেই চলছে ভয়ঙ্কর অপরাধমূলক কার্যকলাপ। এখানে কাজ করা প্রত্যেকেই ভাড়াটে খুনি, যারা টাকার বিনিময়ে চুক্তিভিত্তিক হত্যা মিশন সম্পন্ন করে। হিয়ান এখানে সবার সিনিয়র, তাই অফিসের সবাই তাকে সম্মান করে। একদিন সে নিজের কেবিনে গিয়ে একটি হাতল ঘোরাতেই গোপন দরজা খুলে যায়। সেই দরজা দিয়ে ভেতরে ঢুকে সে নিজের বন্দুক জমা যায়। ম্যানেজার গং তাকে জিজ্ঞেস করে মিশন শেষে ফিরতে এত দেরি হলো কেন। হিয়ান কোনো ব্যাখ্যা না দিয়ে শুধু সরি বলে দাঁড়িয়ে থাকে। গং আবার জিজ্ঞেস করে রাহুল কোথায়। হিয়ান জানায় যে সে রাহুলকে মেরে মিশন শেষ করেছে। অফিসে সিনিয়র হলেও গং তাকে একদম পছন্দ করে না। এরপর হিয়ান তার পুরনো বন্ধু মুসার সঙ্গে দেখা করতে যায়। মুসা আগে একই কোম্পানিতে কাজ করলেও এখন অবসর নিয়েছে। খুনের কাজ হিয়ান মুসার কাছ থেকেই শিখেছিল। হিয়ান জানায় মিশনের সময় রাহুল মারা যাওয়ার আগে পরিবারের জন্য সাহায্য চেয়েছিল। সে এখন রাহুলের পরিবারকে সাহায্য করতে চায় এবং মুসার মতামত জানতে চায়। মুসা কিছুক্ষণ ভেবে বলে কোম্পানির নিয়ম ভেঙে এমন কাজ করা ঠিক হবে না। এদিকে বড় হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ সিসিটিভি ফুটেজ যাচাই শুরু করে। একজন গোয়েন্দা তদন্ত করতে গিয়ে হিয়ানকে শনাক্ত করে। হিয়ান রাহুলের পরিবারের কাছে গিয়ে তার রেখে যাওয়া টাকা পৌঁছে দেয়। সে জানায় বিশেষ কাজে রাহুলকে বিদেশে পাঠানো হয়েছে। রাহুলের মাকে সে কোম্পানির একটি ভিজিটিং কার্ডও দেয়, যা কোম্পানির নিয়মের সম্পূর্ণ বাইরে। হিয়ান বুঝতে পারে রাহুলের পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ। রাহুলের বাবা নেই, তার আয়েই মা ও বোন চলত। খারাপ সঙ্গের কারণে বোনও সমস্যায় জড়িয়েছে। কথার মাঝে হিয়ান জানতে পারে রাহুলের মা একসময় ভালো গায়িকা ছিলেন। তিনি একটি পুরনো গান শোনান, যা শুনে হিয়ানের কাছে পরিচিত লাগে। হিয়ান বুঝতে পারে ছোটবেলায় যার গান শুনে সে মুগ্ধ হয়েছিলেন তিনিই রাহুলের মা মিয়ং। পরের দিন কোম্পানির বস চোহিয়ান তাকে ডেকে পাঠায়। একটি ফাইল দিয়ে জানায় ডিরেক্টর জিং দীর্ঘদিন কাজে আসছে না। জিংয়ের স্ত্রী ও সন্তান দুর্ঘটনায় মারা যাওয়ার পর সে কাজ ছাড়তে চায়, কিন্তু কোম্পানির নিয়ম অনুযায়ী অবসরের আগে কেউ কাজ ছাড়তে পারে না, তাই তাকে যে কোনোভাবে ফিরিয়ে আনতে বলা হয়। এ কথা শুনে হিয়ানের খারাপ লাগে, কারণ জিং তার ঘনিষ্ঠ বন্ধু। হিয়ান জিংকে অনুসরণ করতে শুরু করে। একটি গলিতে ঢুকতেই জিং পেছন থেকে তার মাথায় পিস্তল ঠেকায়। সে ভেবেছিল হিয়ান তাকে হত্যা করতে এসেছে, কারণ নিয়ম ভাঙলে শাস্তি মৃত্যু। হিয়ান জানায় সে হত্যা করতে নয়, বরং কাজে ফিরিয়ে আনতে এসেছে। জিং তার কথা বিশ্বাস না করে পিস্তল দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরের দিন হিয়ান একটি জায়গায় যায় যেখানে রাহুলকে দেখা যায়। আসলে সেদিন সে রাহুলকে হত্যা করেনি, বরং একটি দোকানের ভেতরে লুকিয়ে রেখেছিল। রাহুল জানতে চায় কেন তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। হিয়ান বলে নিয়ম অনুযায়ী অস্থায়ী কর্মচারীদের মেরে ফেলতে হয়, কিন্তু তার পরিবারের কথা ভেবে সে তা করতে পারেনি, তাই এতদিন তাকে গোপনে লুকিয়ে রেখেছে।
যদি কেউ জেনে যায় তুমি এখনও বেঁচে আছো তাহলে হয়তো আমাদের দুজনেরই জীবন শেষ হয়ে যাবে। এরপর রাহুলকে নিয়ে হিয়ান সেই রাতেই তার পরিবারসহ বাইরে ডিনারে যায়। সবাই মিলেই সুন্দর সময় কাটায়। কিন্তু রাহুলের পরিবার এখনও জানে না সে এতদিন কোথায় ছিল। ওদিকে হিয়ান আলাদা করে সময় কাটায় তার ছোটবেলার পছন্দের মানুষ মিয়ংয়ের সঙ্গে। মিয়ংয়েরও হিয়ানকে বেশ ভালো লাগতে শুরু করে। কথাবার্তার মাঝখানে হঠাৎ অফিস থেকে হিয়ানের ফোন আসে। জিং আদেশ অমান্য করেছে, তাই তাকে সরিয়ে দেওয়ার নির্দেশ এসেছে। জিং হিয়ানের ঘনিষ্ঠ বন্ধু হলেও তাকে নির্দেশ মানতেই হয়। হিয়ান সোজা জিংচাইয়ের বাসায় পৌঁছে যায়। জিংচাই তাকে দেখেই সব বুঝে ফেলে। সে জানে তাকে উপরে পাঠানোর নির্দেশ হয়েছে। নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা করে সে, কিন্তু শেষ পর্যন্ত হিয়ান তাকে কাবু করে ফেলে। মাথায় বন্দুক ঠেকিয়ে হিয়ান বলে, তুমি চাইলে পালাতে পারতে। জিংচাই শান্ত গলায় বলে, বেঁচে থাকার মতো কিছু আর নেই, আমাকে শেষ করে দাও। হিয়ান গুলি চালায় এবং সেখান থেকে চলে আসে। পরদিন কোম্পানির সবাই একত্রিত হয়ে পার্টি করে। এটি ছিল হিয়ানের প্রমোশন উপলক্ষে আয়োজন। একাধিক মিশন সফল করার কারণে তাকে ডিরেক্টর করা হয়। তবুও তার মুখে আনন্দের ছাপ নেই। এই কাজের প্রতি তার ভেতরে কোনো টান নেই। পরদিন হিয়ান মিয়ংয়ের সঙ্গে একটি কফি শপে দেখা করে। সেখানে তারা জানতে পারে ক্যাফেটি বিক্রি হয়ে যাবে। মিয়ং জানায় তারও ইচ্ছে একদিন নিজের ক্যাফে খোলার, কিন্তু অর্থের অভাব রয়েছে। হিয়ান বলে, ছোটবেলা থেকে তোমার গান শুনতাম, তখন থেকেই তোমাকে ভালো লাগে। কথাটা শুনে মিয়ং মুচকি হাসে। তাদের সময়টা বেশ ভালোই কাটে। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার সময় এক গোয়েন্দা হিয়ানকে চিনে ফেলে। সে এগিয়ে এসে জানতে চায়, তুমি কোথায় কাজ করো? মিয়ং বিরক্ত হয়ে হিয়ানের কোম্পানির কার্ডটি তার হাতে দিয়ে বলে, অযথা সন্দেহ করবেন না। তারপর তারা সেখান থেকে চলে যায়। পরদিন অফিসে গিয়ে হিয়ান দেখে জিংকে জীবিত অবস্থায় ধরে আনা হয়েছে, অর্থাৎ আগেরবার কাজটি সম্পূর্ণ হয়নি। কোম্পানির বস এতে ক্ষুব্ধ হয়। সে হিয়ানকে বলে, এবার অসমাপ্ত কাজ শেষ করো। জিং সবার সামনে বলে, মানুষ হত্যা কোনো কাজ হতে পারে না। তার কথা শেষ হওয়ার আগেই ম্যানেজার জং পেছন থেকে ফাঁস লাগিয়ে তাকে মেরে ফেলে। এদিকে কার্ডের ঠিকানা ধরে সেই গোয়েন্দা তার দল নিয়ে অফিসে আসে। তারা খুঁজেও তেমন সন্দেহজনক কিছু পায় না। সবকিছুই স্বাভাবিক মনে হয় তাদের কাছে। অফিসের কর্মচারীরা বাইরে থেকে ভদ্রলোকের মতোই আচরণ করে, তাই কেউ বুঝতে পারে না তাদের আসল পরিচয়। পুলিশ অফিসে আসায় জং হিয়ানের উপর চটে যায়। সে তাকে দোষারোপ করে এবং মারধর করে। জিজ্ঞেস করে, কেন তুমি অফিসের কার্ড বাইরে দিয়েছ? হিয়ান কোনো জবাব না দিয়ে শুধু দুঃখ প্রকাশ করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর সবকিছু চুপচাপ সহ্য করে। জং ম্যানেজার না হলে হিয়ান হয়তো তাকে সেখানেই শাস্তি দিত। এরপর একদিন হিয়ান মিয়ংকে ডিনারে আমন্ত্রণ জানায়। কথার মাঝে সে বলে, খুব শিগগিরই কফি শপটা তোমার জন্য কিনে দেব। সে জানায়, ছোটবেলা থেকেই তোমার গান শুনে তোমাকে ভালোবাসি। জীবনের বাকি সময় তোমার সাথে কাটাতে চাই। হিয়ানের কথা শুনে মিয়ং আনন্দে ভরে ওঠে। এই কয়েকদিনে সেও হিয়ানকে ভালোবেসে ফেলেছে। তাই হিয়ান ঠিক করে মিয়ংকে বিয়ে করে নতুন জীবন শুরু করবে। এই কারণেই সে মানুষ খুনের কোম্পানির কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। একদিন তারা মিয়ংয়ের জন্য ক্যাফে কিনতে যায়। সেই সময় কেউ গোপনে তাদের ছবি তুলে বসের কাছে পাঠায়। রাহুলের মায়ের সাথে হিয়ানকে দেখে বস ক্ষুব্ধ হয়ে ওঠে। সে জেনে যায় হিয়ান রাহুলকে হত্যা করেনি। বস এই বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারে না। সে অন্য সদস্যদের হিয়ানকে শেষ করার নির্দেশ দেয়। দুই কর্মচারী মিশনের কথা বলে হিয়ানকে অন্যত্র নিয়ে যায়। তাদের আচরণ দেখে হিয়ান বুঝে যায় টার্গেট সে নিজেই। হঠাৎ সামনের ছেলেটি তার উপর আক্রমণ করে। প্রথমে হিয়ান তাদের সরতে বলে। তারা না শুনলে বাধ্য হয়ে সে ছেলেটিকে মেরে ফেলে। সঙ্গে থাকা মেয়েটি জানায় কোম্পানি তার সব তথ্য জেনে গেছে। হিয়ান তাকে পালিয়ে যেতে সুযোগ দেয়। মেয়েটি আক্রমণ করলে তাদের লড়াই শুরু হয়। হঠাৎ একটি গাড়ি এসে মেয়েটিকে ধাক্কা দেয়। বস লোক পাঠিয়েছে বুঝে হিয়ান ভাবে রাহুলের পরিবারও বিপদে। সে রাহুলকে ফোন করে সবাইকে নিয়ে আসতে বলে। তারা হিয়ানের বন্ধু মুসার বাড়িতে যায়। মুসাকেই সে একমাত্র বিশ্বস্ত বন্ধু মনে করত। মুসা জানায় কোম্পানি খুব নিষ্ঠুর। নিয়ম ভেঙে কাজ করায় হিয়ান নিজের জীবন ঝুঁকিতে ফেলেছে। হিয়ান রাহুলের পরিবারকে নিজের আসল পরিচয় জানায়। সে কোথায় কাজ করে সব খুলে বলে। রাহুল কোথায় কাজ করত তাও জানায়। সব শুনে মিয়ং কষ্ট পায় এবং রেগে যায়। পরদিন হিয়ান নিজের বাসায় যায়। বেসমেন্টে লুকানো টাকা নিতে গিয়ে কোম্পানির লোকদের দেখে। চোখ ফাঁকি দিয়ে টাকা নিয়ে সে আবার মুসার বাড়িতে ফেরে। পথে বসকে ফোন করে জানায় সে আর কাজ করবে না। মুসার বাড়িতে এসে সে কোম্পানির লোকজনকে ঘোরাঘুরি করতে দেখে। রাহুলের পরিবার নিরাপদ কিনা ভাবতে থাকে।
ঘরে ঢুকে সে চমকে ওঠে। কোম্পানির লোকেরা রাহুলের পরিবারকে বন্দুকের মুখে জিম্মি করে রেখেছে। হিয়ান বুঝে যায় মুসাই তাকে বিশ্বাসঘাতকতা করেছে। টাকার লোভে মুসা কোম্পানির লোক ডেকে এনেছে। বন্ধুর এমন রূপ দেখে হিয়ান স্তব্ধ হয়ে যায়। সে অনুরোধ করে পরিবারকে ছেড়ে দিতে। মুসা কথা না শুনে তাকে আঘাত করে ফেলে দেয়। মুসা গুলি চালাতে গেলে হিয়ান ঝাঁপিয়ে পড়ে। দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এক পর্যায়ে মুসার ছোড়া গুলি মিয়ংয়ের বুকে লাগে। এটা দেখে হিয়ান মুসাকে গুলি করে শেষ করে দেয়। গুলির আঘাতে মিয়ং ঘটনাস্থলেই মারা যায়। মিয়ংয়ের মৃত্যুতে হিয়ান ভেঙে পড়ে। সে শপথ নেয় এনসিএম কোম্পানিকে ধ্বংস করবে। পরদিন বুলেটপ্রুফ জ্যাকেট পরে সে কোম্পানির দিকে রওনা হয়। হাতে বড় বন্দুক নিয়ে ভবনে প্রবেশ করে। রিসেপশনিস্টকে ম্যানেজারের অবস্থান জিজ্ঞেস করে। কোনো উত্তর না পেয়ে সে সামনে এগোয়। পেছন থেকে মহিলা বন্দুক তাক করলে হিয়ান তাকে নামাতে ইশারা করে। সে গুলি চালালে হিয়ান পাল্টা গুলি করে তাকে মেরে ফেলে। কিন্তু সে ম্যানেজারকে আর কোথাও খুঁজে পায় না। অফিসে থাকা বাকি কর্মচারীরা তখন হিয়ানের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। হিয়ান তাদের সতর্ক করে বলে, বাঁচতে চাইলে এখনই অফিস ছেড়ে বেরিয়ে যাও। তবে সবাই একই দলে থাকার কারণে তার এই হুমকিকে গুরুত্ব দেয় না। তারা তার কথা উপেক্ষা করে সরাসরি গুলি ছোড়া শুরু করে। ঠিক সেই মুহূর্তে হিয়ানও পিস্তল তুলে একের পর এক শট নিতে থাকে। বুলেটপ্রুফ জ্যাকেট পরা থাকায় তার গায়ে কোনো গুলি লাগে না, বরং তার পাল্টা আক্রমণে তাদের প্রতিরক্ষা ভেঙে পড়ে। এর মাঝেই সে এক গোয়েন্দাকে ফোন করে কোম্পানিতে আসতে বলে। তারপর সে সেই গোপন কক্ষে পৌঁছে যেখানে তার বস অবস্থান করছিল। সেখানে গিয়ে সে দেখে গুলির ম্যাগাজিন বদলানোর দায়িত্বে থাকা মহিলাটি বসে আছে। হিয়ান তাকে সরে যেতে বললেও সে কথা শোনে না। উল্টো সে হিয়ানের দিকে গুলি চালায়। হিয়ান পাল্টা গুলি ছুঁড়ে তাকে সেখানেই শেষ করে দেয়। এরপর বসের নিরাপত্তায় থাকা এক মার্শাল আর্ট বিশেষজ্ঞ তার ওপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে সমানা তালে লড়াই শুরু হয়। কেউ কাউর থেকে কম যায় না। হঠাৎ হিয়ানের চোখে একটি বন্দুক পড়ে। সে দ্রুত সেটি কেড়ে নিয়ে গুলি ছোড়ে। এক গুলিতেই সেই মাস্টারের খেলা শেষ হয়ে যায়। তারপর সে বসের কক্ষে প্রবেশ করে। দেখে বসের পাশে একজন দেহরক্ষী দাঁড়িয়ে আছে। বস তাকে বলে, আমি তোমাকে সব দিয়েছি, আর তুমি আমাকে মারতে এসেছো? হিয়ান জবাব দেয়, নিজের স্বার্থে তুমি আমাকে ব্যবহার করেছ, আর শেষে শেষ করে দিতে লোক পাঠিয়েছ। তোমার ক্ষমা নেই। এই কথা বলার সাথে সাথেই বসের লোকটি তাকে গুলি করে। কিন্তু জ্যাকেটের কারণে তার কিছুই হয় না। সে পাল্টা গুলি করে দেহরক্ষীকে মাটিতে ফেলে দেয়। এরপর বস যখন বন্দুক তাক করে ট্রিগার টানতে যাবে, ঠিক তখনই পেছন থেকে কেউ তাকে গুলি করে। হিয়ান ঘুরে দেখে রাহুল পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। রাহুলই বসকে শেষ করেছে। হিয়ান তাকে বলে, পেছনের পথ দিয়ে দ্রুত সরে পড়ো। এই সময় ম্যানেজার জং সেখানে এসে তাকে আক্রমণ করে। জং বন্দুক তাক করে বলে, আমার হাত থেকে এবার তুমি বাঁচবে না। কিন্তু সুযোগ বুঝে হিয়ান তার গলায় দড়ি পেঁচিয়ে দেয়। তারপর তাকে বিল্ডিংয়ের উপর থেকে নিচে ফেলে দেয়। এরপর সে আবার রাহুলকে দ্রুত চলে যেতে বলে। সে জানায়, তুমি এখনও তরুণ, তোমার সামনে অনেক ভবিষ্যৎ পড়ে আছে। কাজের অজুহাতে নিজের জীবন নষ্ট করো না। যাকে ভালোবাসো তাকে সময় দাও। এদিকে নিচে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। পুলিশও সেখানে পৌঁছে যায়। হিয়ান নিচে নেমে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। সুযোগে রাহুল সবার চোখ এড়িয়ে সরে যায়। শেষ দৃশ্যে দেখা যায়, প্রথমবার যখন হিয়ান এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছিল, সেদিন সে ভীষণ নার্ভাস ছিল। সিভিতে গম্ভীর ছবি দেখে সে পাশের স্টুডিওতে যায়। সেখানে হাসি মুখে নতুন ছবি তুলে সিভিতে লাগায়। এই দৃশ্যের মধ্য দিয়েই গল্পের সমাপ্তি ঘটে। পুরো কাহিনীর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল মারামারি আর অ্যাকশন দৃশ্যগুলো। কোরিয়ান অ্যাকশন সিনেমাগুলো সত্যি আলাদা মাত্রার হয়। তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলবে না। আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে। সবাই ভালো থেকো এবং নিরাপদে থেকো। পরের আয়োজনে আবারও সঙ্গে থেকো। আল্লাহ হাফেজ।